স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ঈশানী তবুও নিশ্চুপ, হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শুধু। শোন ঈশা, তোর এসব সো কল্ড ইন্ট্রোভার্ট হওয়ার নাটকটা না আর নেওয়া যাচ্ছে না। ইন্ট্রোভার্ট হওয়ার ভং ধরে থাকিস বলেই তোকে কেউই পছন্দ করে না, বিয়ে করতে চায় না। তোর যে বিয়ে ভেঙে গিয়েছে সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশ চলে গিয়েছে। তাহলে ভাব তুই কতটা কোল্ড। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভেতর থেকে যথেষ্ট হটও হতে হয়, যেটা তোর মধ্যে 1%ও নেই। নট এ। জিসান হয়তো রেগে মেগে জিতের বসে আরও কিছু বলতো, তবে খ্যাপাটে ঈশানী এবার আর তার ফুরসত দেয়নি। কখন যে মেজাজ হারিয়ে নিজের 5 আঙুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজেই ঠাহর করে উঠতে কিয়ৎক্ষণ সময় লেগে গেল ওর। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসোসের লেশ মাত্র নেই ঈশানীর দু চোখে, উল্টো ভীষণ ক্রোধ আর ঘৃণারা যেন উপচে পড়ছিল নীলাম্বর দু চোখে। অকস্মাৎ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান। রাগের তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, সারাদিন যে ওই অরণ্য অরণ্য করছিলি না, আচ্ছা সরি, সারাদিন যে ওই অরণ্য অরণ্য করছিস না, এই অরণ্যর মুখোশ যদি আমি টেনে হিস্ট্রে খুলে না আনতে পারি তবে আমার নামও জিসান নয়। জিসানের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গা থেকে অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশা। ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দেবো ঈশা। তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছিস সেটাও বলে দেব। তখন আর বাড়ি ফেরার মুখ থাকবে তো? ঈশানী চলেই যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আরও একবার ঘুরে তাকিয়ে তাচ্ছিল্য হেসে ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে তাই করে নে। নদীর মতো শান্ত গলায় বাক্যটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় ঈশা। অথচ জিসান এখনো এক জায়গাতেই ঠাঁই দাঁড়িয়ে গলা বাড়িয়ে এক নাগাড়ে চেঁচিয়ে ডাকছে ঈশানীকে। ঈশা যাস না, ইটস নট ফেয়ার। তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম। এবার কিন্তু আমি আর সাহায্য করব না তোকে ঈশা। ঈশানী এভাবে চলে যাক সেটা বোধহয় কোনো কালেই চায়নি জিসান। ওই জন্যেই এটা ওটার ভয় দেখিয়ে ঈশানীকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেছিল শেষ পর্যন্ত। কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না। চরম সাহসিকতার পরিচয় দিয়ে মহামূল্যবান এই চাকরিটাকে এক প্রকার পায়ে ঠেলেই বেরিয়ে যায় ঈশানী। শ্রাবণের তীব্র বর্ষণে খানিকটা বিশ্রাম টেনে দিয়ে গত 1 সপ্তাহ ধরে সৌর্যদীপ্ত ধরনী, যদিও রোদের তেজ তেমন নয়, তবে ঝুরঝুরে রোদে একেবারে চকচক করছে চারিপাশ। সেই যে দিন 10 আগে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চাকরি ফাকরি চুলোয় দিয়ে বেরিয়ে এলো ঈশানী, তখন থেকেই শুয়ে বসে দিন যাচ্ছে ওর। নতুন করে চাকরি পাওয়ার যে মোটেও চেষ্টা চালায়নি তেমনটা নয়, কিন্তু আজকালকার দিনে পার্ট টাইম চাকরি পাওয়াই যেখানে স্বপ্নের মতো ব্যাপার, সেখানে তো এত জলদি ফুল টাইম চাকরি কেহি বা দেবে এই সুখে। এর মাঝে অবশ্য কম ধকল যায়নি ঈশানীর উপর দিয়ে। জিসান সেদিন জিদের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলে দেয় ফোন করে, যার ফলস্বরূপ ঈশানীর উপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক ঝড়। সকাল বিকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে তার মায়ের ফোন রিসিভ করাই বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকেই তার মা মেয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে গত 1 সপ্তাহ ধরে জিসানেরও কোনো খোঁজ খবর নেই, যদিও জিসানের থাকা না থাকা খুব একটা ভাবায় না ঈশানীকে। তবে চাকরি ছেড়ে আসার পরে কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতন করতো ছেলেটা, অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। আশ্চর্য! না চাইতেও জিসানের খবর জানার আগ্রহ জন্মে যায় ঈশানীর মনে, কিন্তু অন্য মনের পুরোটা জুড়ে যে আর একজনের দখলদারি, সেটাকেই বা হটাবে কি করে ও? গত 10 দিনে এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য ও অরণ্যকে ভুলতে পারেনি ঈশা। এই না ভুলতে পারাটাই ওর মনে বিশ্বাস হয়ে ঘিরে বসেছে যে আগে দোটানায় পড়ে থাকলেও এখন আর সেটা নেই। এখন ঈশু নিশ্চিত যে
অচেনা অজানা গভীর অভয়ারণ্যের মাঝেই এক টুকরো টং ঘরের সেই নামহীন মালিককে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও। আজ এতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষায় ছটফট করে ঈশানী। মাঝে মধ্যেই মনে হয় এখনই বাস ধরে চলে যায় সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে সারি সারি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার, সেই সব কিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শন একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদৌ সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানীর ক্ষুদ্র মস্তিষ্কে, তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যেই জিসানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দেয় ওর। নিজের অজান্তেই তখন মনে হতে থাকে, জিসান হয়তো ঠিকই বলেছে, আমি আসলে কারোরই মনের মতো নই। আর না তো আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যি কখনো কেউ ভালোবাসবে না? কোনোদিন না। ভীষণ শঙ্কায় হৃদয়ে রক্তক্ষরণ হয় ইস্যুর। তবুও অরণ্যকে ভুলতে পারে না মেয়েটা। সেই রাতের পর থেকে এখনও হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদি আবারও ভুল করে কখনো ঈশানীকে মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবের, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরে নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যের উপর। কিন্তু গত 10 দিনে এমন কিছুই ঘটেনি। আর তার মায়ের সঙ্গে রাগ করে এতদিনে হয়তো ফোনটাই বন্ধ করে দিত, শুধুমাত্র একটা আননোন কলের অপেক্ষায়। সেটাও আবার করার সাহস হয়ে ওঠেনি। সকাল সকাল কফির মগ হাতে নিয়ে বারান্দায় চেয়ার পেতে বসে আকাশ পাতাল চিন্তায় বিভোর হয়ে আছে ঈশানী। তখনই অসময়ে ঘ্যান ঘ্যান আওয়াজে বেজে ওঠে বেয়ারা মুঠো ফোনটা। ঈশানী প্রথমে ভেবেছিল তার মা কল দিয়েছে, কিন্তু অচেনা নাম্বার চোখে পড়তেই কিঞ্চিত কপাল কুঁচকে গেল ওর। মন গহীনে কোথাও একটা ধীরিম ধীরিম আওয়াজ তুলে লাফিয়ে উঠল হৃদস্পন্দন। মনে হচ্ছে এক্ষুনি তার দম আটকে আসবে। এই অসময়ে অচেনা নাম্বার থেকে কেই বা কল দিতে পারে অন্তর্মুখী ঈশানীকে? 7-5 ভাবতে ভাবতেই ফোন রিসিভ করে কানে তুলল ইস্যু। তবে ইতিমধ্যে ওপাশের কণ্ঠস্বর শুনে ঈশানীর বুঝতে বাকি নেই যে ওপাশের লোকটা ওর আকাঙ্ক্ষিত স্বপ্ন পুরুষটি নয়, বরং জিসান। জিসানের কণ্ঠ শুনে কিছুটা শক্ত হয়ে এলেও ঈশানীর চোয়াল। ওপাশ থেকে গলা খাদে নামিয়ে জিসান শুধালো, কেমন আছিস ঈশা? ঈশানী হ্যাঁ না কিছুই না বলে ফোন কাটতে যাবে, তখনই উদ্বিগ্ন কণ্ঠে পুনরায় জিসান বলে ওঠে, প্লিজ কলটা কাটিস না ঈশা, তোকে অনেক কিছু জানানোর আছে। তুই শুধু একটা বার আমার সাথে দেখা কর। তোকে আমি তোর অরণ্যর আসল চেহারাটা দেখাতে চাই শুধু। জিসানের কথায় রেগে গেল ঈশানী। রাগে কটমট করে বলল, আবার সেই একই কথা। তোর কি আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া আর খেয়ে দে কোনো কাজ নেই? প্লিজ ইস্যু, একটাবার আমাকে বিশ্বাস কর। আমি তোর ভালোর জন্যই বলছি। এই সত্যিটা জানা তোর জন্য ভীষণ জরুরি। তোর কাছ থেকে কোনো প্রকার সত্যি জানার প্রয়োজন কিংবা ইচ্ছে কোনোটাই নেই আমার। রাখলাম, বাই। এক নাগারে কথা শেষ করে জিসানের মুখের উপরে কল কেটে দিল ঈশা। তবে জিসানের কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনার সময় করে উঠতে পারল না ও। তার আগেই দ্বিতীয়বারের মতো বেজে ওঠে মুঠোফোন। ঈশানী চোখ বুলিয়ে দেখল নিঝুম ফোন করেছে, তাই কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফোন রিসিভ করে কানে তুলল এবার। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর, ইস্যুরে তুই কোথায়? দিন দুপুরে নিঝুমের হেয়ালিপনা মোটেই ভালো লাগছে না ঈশার। ও বিরক্ত হয়ে জবাব দেয়, বেকার মানুষ কোথায় আর থাকবো, বাসায় আছি। এবার নিঝুমের কণ্ঠস্বর আরও দৃঢ় হলো খানিকটা। ও ইস্যুকে তাড়া দিয়ে বলল, খবরদার বাসায় থাকিস না, এক্ষুনি কোথাও বেরিয়ে যা। কপাল কুচকালো ঈশানী, গা ছাড়া ভাব ধরে বলল, বেরিয়ে যাব মানে? কি হয়েছে? আন্টি মানে তোর মা একটু আগেই কল দিয়ে আমাদের বাসার অ্যাড্রেস নিল। উনি চিটাগাঙে এসেছে, তোকে এখন পাত্রপক্ষের সঙ্গে আলাপ করাবে, সেজন্য। তোর আজ খবর আছে ইস্যু, তাড়াতাড়ি ভাগ। এতক্ষণে হক চকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো ঈশানী। কাঁপা গলায় তোতলাতে তোতলাতে বলল, কি বলছিস? এখন এই সময় যাবোটা কোথায় আমি?
5 মিনিট পরেই আমার ক্লাস টেস্ট, নয়তো বলছিলাম ক্যাম্পাসে চলে আয়, কিন্তু সেটাও তো সম্ভব নয়। তাই আপাতত যেখানে খুশি চলে যা, পরে পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে গিয়ে না হয় সব মানিয়ে নিস। স্যার এসে গেছে, রাখছি, বাই। হিস হিসিয়ে কি যেন বলে তাড়াহুড়ো করে কল কেটে দিল নিঝুম। এদিকে ঈশানী পড়েছে মহা বিপদে, মনে মনে ভাবছে মা এখানে এলে নির্ঘাত চেঁচামেচি করে ফ্ল্যাট মাথায় তুলবে, তার উপর পাত্রপক্ষ এক মহা ঝামেলা। তার চেয়ে আজকের দিনটা অন্য কোথাও গা ঢাকা দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু হুট করে যাবোটা কোথায়? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় ডুবে আছে ইস্যু। এমন সময় আবারও কল আসে জিসানের নাম্বার থেকে। ভব ঘুরে ঈশানী আনমনেই মোবাইলটা কানে তোলে। এবার ঈশানী ফোন রিসিভ করতেই জিসান তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ ঈশানী, কল কাটবি না। এটাই শেষবার। শুধু একটা বার সত্যিটা নিজ চোখে দেখে যা, তারপর আর কখনো জ্বালাবো না আমি তোকে, প্রমিস। তবুও শেষবারের মতো প্লিজ আমাকে বিশ্বাস কর। সত্যিটা তোর জানা খুব দরকার। প্লিজ ঈশানী, না করিস না। এতক্ষণে থমকালো ঈশানী। কি এমন সত্যি জানানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে জিসান? তাও আবার সাবজেক্টটা অরণ্য। মুখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই কৌতূহলী হয়ে ওঠে ঈশানী। এছাড়া এখন বাসা থেকে বের হওয়াটা অত্যন্ত জরুরি। তাই আর এত কিছু না ভেবে জিসানের কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েও। জিসানের টেক্সট করার ঠিকানা মোতাবেক এসে রিক্সা ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে ঈশানী দেখল এটা একটা বাস স্ট্যান্ড। কিন্তু এখানে কি এমন সত্যি জানাবে ছেলেটা? ঈশানী যখন কৌতূহলী হয়ে এদিক ওদিক দেখছিল, ঠিক তখনই পেছন থেকে সশব্দে ডেকে ওঠে জিসান। ঈশা। জিসানের ডাকে পেছনে ঘাড় ঘোরালো ঈশানী এবং পেছনে ঘুরতেই চোখের সামনে যা দেখল তাতে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেল। জিসানের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারের ক্ষত, কিছু কিছু জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। দেখে মনে হচ্ছে খুব বাজেভাবে মেরেছে কেউ। কিন্তু কে করলো জিসানের এই অবস্থা? কেই বা মারলো ওকে? ঈশানীকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর নিকট এগিয়ে আসে জিসান। জিসান এগিয়ে এলে ঈশানী শুধায়, তোর এই অবস্থা কেন? কোথায় ছিলে এতদিন? সব বলবো, তার আগে চল। এই বলে ঈশানীর দিকে একটা বাসের টিকিট এগিয়ে দেয় জিসান। টিকিটটা হাতে নিয়ে আর এক দফা অবাক হলো ঈশানী। ভ্রু যুগল কুচকে কিছুটা ঝাঁঝিয়ে উঠে বলল, চল মানে? যাব কোথায়? তুই না বললি কি সত্য জানাবি? খাগড়াছড়ি। ওখানে গেলেই সব সত্যি জানতে পারবি তুই। এখন দেরি না করে দ্রুত চল। কথা শেষ করে ঈশাকে আর প্রশ্ন করার কোনোরূপ সুযোগ দিল না। জিসান এক প্রকার তাড়াহুড়ো করে টেনে নিয়ে গেল বাসের কাছে। অজ্ঞাত ঈশানী না চাইতেও আজকের দিনটা কোনো মতে পার করার জন্য উঠে পড়ল বাসে। গন্তব্য সবুজে ঘেরা স্মৃতি বিচারিত সেই একই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনেছে ধরনী। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সেই আলোতেই জংলা বন বিচুটি পাছে হটিয়ে হাতের সরু একটা লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ওর পিছু পিছু সাবধানে এগিয়ে আসছে ঈশা। কিন্তু সেই সন্ধ্যা থেকে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিরক্ত ঈশানী। তার উপর এমন স্যাঁতস্যাঁতে বনে হাঁটতে হাঁটতে শরীরের মধ্যে কেমন কুটকুট করছে ওর। এক পর্যায়ে এসে বিরক্তিভাব দমাতে না পেরে থেমে গেল ঈশানী। কোমরে হাত দিয়ে নাকটা শিকে তুলে গলা উঁচিয়ে বলে উঠল, আর কত দূর? আমি আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে পারছি না। হুশ। তৎক্ষণাৎ সচকিত হয়ে পেছনে ঘুরে আঙুলের ইশারায় ঈশানীকে চুপ করিয়ে দেয় জিসান। অতঃপর আঙুল তাক করে কিছু একটা দেখতে বলে ওকে। জিসানের আঙুল বরাবর লক্ষ্য করতে ঈশা দেখল জঙ্গলের মধ্যে একটা ভাঙা চোরা শ্যাওলা পড়া পুরাতন কংক্রিটের ঘরের মধ্যেখানে সূক্ষ্ম আলো জ্বলছে। তার মানে ওখানে কেউ আছে। সামনের দৃশ্যপট দৃষ্টিগোচর হতেই এতক্ষণের ক্লান্তি ভাব, বিরক্তি সব কিছু এক মুহূর্তের জন্য ভুলে গেল ঈশানী। এই মুহূর্তে ওর সচকিত মস্তিষ্কে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শুধু, কে আছে ওখানে? কি বা সত্যি দেখাতে এত দূর নিয়ে এলো জিসান?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করার পরে পুনরায় সাবধানে পা টিপে টিপে একেবারে শ্যাওলা ঘরটার কাছাকাছি এগিয়ে গেল ওরা। ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়াতেই ভেতর থেকে কিছু মানুষের চাপা আর্তনাদের আওয়াজ শোনা গেল। দেওয়ালের কাছে এক টুকরো ভাঙা জানালার আড়াল থেকে বাল্বের আলোর ভেতরে মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু ভালোভাবে দেখার জন্য জিসান একটু সরে গিয়ে ঈশানীকে কিছুটা সামনে এগিয়ে দিল। এবার সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে ঈশানী। ঘরের ভেতরে 5-6 জন আধমরা লোক নতজন হয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা লোকের সামনে। তাদের প্রত্যেকের শরীর ক্ষত বিক্ষত, সেই সাথে রক্তাক্ত। তাও সকলের মুখে শুধু একটাই বলি, দয়া করে আর একটা সুযোগ দিন। তাদের ঠিক সামনে কাউচের উপর গা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে হাতে রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে ব্ল্যাক স্যুট পরিহিত একটা লোক। সামনে আর্তনাদ করতে থাকা লোকগুলোর জন্য তার চেহারাটা স্পষ্ট নয় ঈশানীর কাছে। তবে কাউচে বসা লোকটার ঠিক ডান পাশেই রিভলভার হাতে নিয়ে শটান দাঁড়িয়ে ব্ল্যাক স্যুট পরিহিত আরও একজন। লোকটা দেখতে ইয়াং, কতই বা বয়স হবে 30-32। কাউচে বসা লোকটা কিংবা দাঁড়িয়ে থাকা লোকটা দুজনার কারোরই হেলদোল নেই এতগুলো লোকের আর্তনাদে। একটু পরেই কাউচে বসা লোকটার গমগমে আওয়াজ শোনা গেল শুধু, ওদেরকে বলে দাও তুষার, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না। ওইটা আমার ডিকশনারিতেই নাই। প্রাইজন প্যারাডাইসে বিট্রেয়ারদের গন্তব্য একটাই, দ্যাট ইজ হেল। আর বিশ্বাসঘাতকদের এরিস সেটা দুনিয়াতেই দেখিয়ে দেয়। ভেলভেটের মতো মসৃণ তার কণ্ঠস্বর, অথচ কথার পারতে অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতোই হিংস্রতা। এরিসের কথার পাছে তুষার অত্যন্ত গম্ভীর গলায় বলে ওঠে, এরা এক একজন ড্যানিয়েলের বিশ্বস্ত সব স্পাই। এদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। সব কটাকে মেরে ফেলুন এরিস, বাকিটা গার্ডরা সামলে নেবে। তুষারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের নতজানু লোকগুলো পুনরায় হাউমাউ করে হাত জোর করে কেঁদে উঠল। তাদের আর কিচ্ছু চাই না, শুধু একটু বাঁচার আকুতি। জীবনে আর একটা সুযোগ, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। অথচ লোকটার কান্নাকাটির মাঝে একে একে রিভলভারগুলো লোড করে ফেলল হার্টলেস মাফিয়া বস এরিস। এরপর হিস হিসিয়ে শুধু ঠোঁট নাড়িয়ে কয়েকটা আওয়াজ বের করলো মুখ থেকে, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না, জাস্ট গো টু হেল। ব্যাস। এরপর পায়ের উপর পা তুলে আরামসে বসে একের পর এক ট্রিগার প্রেস করে কীট পতঙ্গের মতোই একে একে ঝাঁঝরা করতে লাগলো সবগুলো স্পাইয়ের বুক। মুহূর্তের মধ্যে বারুদ আর রক্তের তীক্ষ্ণ গন্ধে ভরে উঠল জায়গাটা। অত্যন্ত ক্রোধের সাথে গুলি চালানোর ফলে এক পর্যায়ে স্পাইগুলোর বুক থেকে বের হওয়া রক্ত ছিটকে এসে আছড়ে পড়ল ঈশানীর চোখে মুখে। সেই সাথে ওর চোখের সামনে স্পষ্ট হলো ভীষণ প্রিয় পিয়ার্সিং করানো সুদর্শন অথচ হিংস্র মুখশ্রীখানা। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী। অরণ্য! তৎক্ষণাৎ শক্ত হাতে ওর মুখটা চেপে ধরে জিসান। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ঈশানীর নিথর শরীরটা এলিয়ে পড়ে জিসানের কাঁধে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যেই এরিস ইউভানের পূর্ণ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে আগন্তুক দুজন মানব মানবী। শুনশান, নিস্তব্ধ, নিরিবিলি চারিপাশ, ভীষণ যাতনায় দুলছে পৃথিবীটা। ফাঁকা মস্তিষ্ক, রক্তরঞ্জিত দগদগে হৃদয়, আর রিভলভার থেকে বের হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বুলেটের মিছিল। ব্যাস, মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে কান্না, হাহাকার, যন্ত্রণা আর লাশের গন্ধ। ঠিক তার উপর দাঁড়িয়ে দক্ষ শুটারদের মতোই এক হাতে গান চালাচ্ছে অসম্ভব সুদর্শন অথচ হৃদয়হীন ভালোবাসার মানুষটা। কি তার আসল পরিচয়? কি বা তার নাম? অরণ্য নাকি এরিস?
বুলেটের মতোই এই বিষাক্ত প্রশ্নটা মাথায় আঘাত হানার সঙ্গে সঙ্গে আচমকা দু চোখ খুলে ফেলল ঈশানী। চোখ খোলা মাত্রই ভীষণ যন্ত্রণায় টনটন করে ওঠে ওর মাথা, যেন কেউ হাতুড়ি পেটা করে যাচ্ছে অনবরত। চোখের সামনে দৃশ্যপট এখনও স্পষ্ট নয়, সবকিছু ধোঁয়াশা, কেমন যেন দুলছে দুনিয়াটা। যতক্ষণে চোখের ঘোলা দৃষ্টি স্পষ্ট হলো ততক্ষণে ঈশানী বোধ করলো এটা ওর 2 কামরার চিটাগংয়ের সেই ফ্ল্যাট নয়, বরং অন্য কোনো জায়গা। যুদ্ধের পরমুহূর্তের মতোই চারিদিকে শান্ত নিরিবিলি হিমশীতল ঠান্ডা পরিবেশ বিরাজমান। মাথার উপর বিস্তৃত নান্দনিক কারুকাজ করা সফেদ সিলিং, তার ঠিক মাঝখানে ঝুলছে কয়েকতলা বিশিষ্ট দামি ও ঝাড়বাতির বহর। পুরো রুমটা রাজকীয় প্যালেসের মতোই সুন্দর আর সুসজ্জিত। সম্পূর্ণ মেঝেতে বিছানো হয়েছে মাখমালের নরম গালিচা, অথচ এত বড় কক্ষে ইস্যু ব্যতীত আর একটা মানুষের উপস্থিতি পর্যন্ত নেই। কি আশ্চর্য! চারিদিকে চোখ বোলাতে বোলাতেই আস্তে করে উঠে বসে ঈশানী। কি জানি মাথাটা এখনও কেমন চক্কর দিচ্ছে বারে বারে। রুমের এক সাইডে বিশাল ওয়াল মিরর টাঙানো। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওয়াল মিররের সামনে দাঁড়ালো ঈশানী। দেখলো ওর পরনে ছেঁড়া চুড়িদার, যা গতকাল রাতে জঙ্গলের ডালপালায় লেগে ছিঁড়ে গিয়েছিল। উস্কো খুস্কো চুল, পাংশুটে মুখশ্রী, মহাসমুদ্রের মতো গাঢ় নীল চোখ দুটোর সৌন্দর্যটুকু আজ উবে গিয়েছে কোথায় যেন। ফর্সা লাস্যময়ী মুখটা শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। মুখের আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করতেই ঈশানী দেখতে পেল কাল রাতের শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এতে কত মানুষের রক্ত লেগে মরচে ধরে গিয়েছে তা ভাবতেই তার গা গুলিয়ে বমি চলে এলো ইস্যুর। এতক্ষণ ধরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে দেখতে দেখতেই ঈশানী আচানক বোধ করলো কাল রাতটা মিথ্যে ছিল না। তার মানে কোনো কিছুই স্বপ্ন ছিল না। চট করেই সচকিত হয়ে ওঠে ওর মস্তিষ্ক। একে একে মনে পড়ে যায় কাল সন্ধ্যা রাতের সকল স্মৃতি। মানুষপটে স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসার মানুষটির নিষ্ঠুরতম বর্বরতা। নতুন করে শুরু হয় হৃদয়ে রক্তক্ষরণ। এত বড় সত্যিটা মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো পুনরুজ্জীবিত হওয়ায় 2 হাতে চুল খামছে ধরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে ঈশানী। কাঁদতে কাঁদতে একাই বিড়বিড় করে বলে ওঠে, তার মানে কিছুই স্বপ্ন নয়, সব সত্যি, সব কিছু সত্যি। ও আসলে অরণ্য নয়, মাফিয়া বস এরিস। জিসান ঠিকই বলেছিল, এরিসের মতো মানুষরাই সুইট ডোমেন, যারা আমাদের আশেপাশে ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, আর আমরা তাদের মুখোশের আড়ালে আসল চেহারাটা ধরতেই পারি না। কিন্তু তার মতো একটা অপবিত্র মানুষকে কিভাবে আমি এতটা ভালোবেসে ফেললাম? হায় আল্লাহ, আমি যে পবিত্র। আবারও হৃদয় বিদারক এক অসহায় চিৎকার বেরিয়ে আসে ঈশানীর বুক চিরে। আফসোস আর হৃদয় ভাঙার জোড়া বালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে কেউ পেছন থেকে ছুরিকাঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওর বুকের ভেতরটা। মেঝেতে ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে ঈশানী আবারও বলে ওঠে, সবাই ঠিকই বলে, আমি যতই আত্মবিশ্বাসী হওয়ার ভান ধরে থাকি না কেন, আসলে ভেতর থেকে আমি এতটা বোকা, সত্যি বোকা আমি, যার এই নিষ্ঠুর দুনিয়া সম্বন্ধে কোনো ধারণাই নেই। জিসান ঠিকই বলে, কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না। জিসানের কথা বলতে বলতে হুট করেই ঈশানীর মনে পড়ে গেল জিসান কাল রাতে ওর সাথেই ছিল। তাছাড়া এই জায়গাটাও তো ভারী অচেনা। অগত্যাই কান্নাকাটি বাদ দিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো ঈশানী। ভেতরে ভেতরে শঙ্কা জেগেছে ওর। এরিস ইউভান এত সহজে ওদের ছেড়ে দিল? ছেড়ে যখন দিলই, তাহলে জিসান কোথায়, আর ওই বা কোথায় আছে এখন? নিজের অবস্থান জানার জন্য এবার জলদি ছুটে গিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো ঈশানী। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে 2 জন ব্ল্যাক স্যুট পরিহিত ফরেনার গার্ডস এসে আটকে দেয় ওকে। এমন দানবীয় দেখতে লোকগুলোর সঙ্গে কথা বলার সাহস হলো না ঈশানী, তাই ধীরে ধীরে পিছিয়ে গিয়ে রুমের জানলার কাছে ছুটে যায় ও। ওটাকে বহু কাছরাতে টেনে হিচড়ে খুলে বাইরের পরিবেশটা বোঝার চেষ্টা চালায় কিছুক্ষণ। জানালার পাশে সরু করিডোর, ঠিক তার থেকে কয়েক হাত দূরে সামনের দিকে দৃষ্টিপাত করতেই শান্ত নদীর মতো চোখ দুটো আতঙ্কে জর্জরিত হয়ে উঠল ঈশানীর। চোখের সামনে যেন পুরো দুনিয়া দুলে উঠল ওর।
আকস্মিক ঘটনায় স্তব্ধ হা হয়ে যাওয়া মুখটা দু হাতে চেপে ধরে নিজের অজান্তে কয়েক কদম পিছিয়ে এলো ঈশানী। পিছু হাঁটতে হাঁটতে ভয়ে থর থরে কেঁপে উঠে অস্পষ্ট আওয়াজে বলে উঠল, এটা তো মাঝ সমুদ্র, তাহলে আমি এখানে কেন? কোথায় আছি আমি? চারিদিকে আরও একবার ভয়ে ভয়ে চোখ বোলালো ঈশানী। দেখতে দেখতে এতক্ষণে খেয়াল করে বুঝতে পারলো আসলে তখন থেকে ওর মাথা ঘুরছে না, বরং সমুদ্রের মাঝখানে হওয়ায় এই বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজটাই ঢেউয়ের তালে তালে বারবার দুলে উঠছে। এই পর্যায়ে এসে ঈশানীর মস্তিষ্ক পুরো ফাঁকা লাগছে। এই মুহূর্তে জিসানের কথা তো দূরে থাক, নিজের জীবনটাই ওর কাছে অর্থহীন মনে হচ্ছে। মুহূর্তের মাঝে জীবনের আশা, আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ, ভালোবাসা সব কিছু ভুলতে বসেছে মেয়েটা। মনে হচ্ছে তার জীবনটা এখানেই থমকে যাবে, তীর হারায় প্রকাণ্ড সমুদ্রের মাঝে হারিয়ে যাবে নীল চোখের মেয়েটা। অগত্যা ঈশানী আর কোনো কিছু না ভেবেই একেবারে নির্দ্বিধায় ধপ করে বসে পড়ল গালিচা বিছানো মেঝের উপর। প্রচণ্ড মানসিক ধাক্কায় ঈশানী হয়তো আবারও জ্ঞান হারাবে। ঠিক এমন সময় দরজা খোলার ক্যাচ ক্যাচ আওয়াজে আরেক দফা সচকিত হয়ে উঠল ওর মস্তিষ্ক। তৎক্ষণাৎ আস্তে করে ঘাড় ঘোরালো ঈশানী। দেখল বড় বড় পা ফেলে ওর দিকেই এগিয়ে আসছে মাফিয়া বসটা। দেখতে সবসময়ের মতোই স্টাইলিশ, ভ্রুতে পিয়ার্সিং, হাতে পাইথন খচিত ট্যাটু ব্রেসলেট, অধর তলার কালো তিল, সব কিছু এখনও বিদ্যমান। পরনে সেই ব্ল্যাক স্যুট, ঠিক ওর মনের মতোই কালো আর কুৎসিত। কি জানি কি হলো এরিশকে দেখা মাত্রই এতক্ষণ ধরে ভেতরে ভেতরে চাপা পড়ে থাকা ক্রোধান্বিত সত্তাটা হঠাৎ করেই জাগ্রত হয়ে উঠল ঈশানীর মাঝে। মাত্রাতিরিক্ত ক্ষোভের বশবর্তী হয়ে দৌড়ে গিয়ে হিংস্র বাঘিনীর ন্যায় আচমকা ঝাঁপিয়ে পড়ল এরিশের উপর। নরম দুহাতে ওর শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে বলে উঠল, নিষ্ঠুর, মিথ্যাবাদী, প্রতারক, তুই খুনি একটা, পুলিশে দিব আমি তোকে। ঈশানীর কথায় মনে মনে কিঞ্চিত হাসল বোধহয় এরিশ। এরিশের পেছনেই দুজন মহিলা সার্ভেন্ট হাতে কিছু জামা কাপড় আর খাবার নিয়ে দাঁড়িয়েছিল। ও হাতের ইশারায় তাদেরকে চলে যেতে বললে সার্ভেন্টগুলো তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে। ঈশানী এখনও চিল্লাপাল্লা করেই যাচ্ছে। কি বলছে, কাকে বলছে, কিচ্ছু মাথায় নেই ওর। জিসানকে কি করেছিস? ওকে ছেড়ে। বাক্যটুকু আর শেষ করতে পারল না ঈশানী। তার আগে এরিশের শক্ত হাতের চপেটাঘাতে ঘুরে ছিটকে পড়ল মেঝেতে। ঈশানী সরে যেতেই এরিশ এদিক ওদিক ঘাড় ফুটিয়ে নিজের সিল্কি চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলে ওঠে, আইস, দিস ইজ টু মাচ। এরিশ ইউভানের কলারে হাত দেওয়ার সাহস হলো কি করে তোমার? থাপ্পড়ের আঘাতটা এতই জোরে ছিল যে ঈশানী ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এসেছে। তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হুট করে প্রেমিক পুরুষের এহেন হিংস্র রূপ মেনে নেওয়া কষ্টকর। ঈশানীও নিজেকে বিশ্বাস করিয়ে উঠতে পারছিল না কিছুতেই। তাই তো সহসা পেছনে ঘুরে আহত গলায় এরিশকে ডেকে উঠল, অরণ্য। ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুত কদমে এগিয়ে এসে ওর সামনে এক হাঁটু ভাঁজ করে বসে ঈশানীর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে গর্জে উঠল এরিশ। চোখের মাঝে এক রাশ আক্রোশ ধরে রেখে দাঁতে দাঁত পিষে গম্ভীর গলায় বলল, অরণ্য নয়, এরিশ, দ্য গ্যাংস্টার এরিশ ইউভান, যার মধ্যে দয়া, মায়া, করুণা, ভালোবাসা, দুর্বলতা কোনো কিছুর অস্তিত্ব নাই। আমাকে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার কোনো দুর্বলতা নাই। আই অ্যাম হার্টলেস ম্যান। এরিশের হাতের বাঁধন ছিল পাথরের মতোই শক্ত আর কঠিন। যেন মনে হচ্ছে ঈশানীর নরম তুলতুলে চোয়ালটা এক্ষুনি ভেঙে বেরিয়ে আসবে। তবুও কাঁদতে কাঁদতে ঈশানী বলে ওঠে, কেন ধরে এনেছেন আমায়? কি ক্ষতি করেছি আমি আপনার? আর আমার বন্ধু কোথায়? কয়েক সেকেন্ডের জন্য এক টুকরো ক্রুরো হাসি খেলে গেল এরিশের ঠোঁটের আগায়। এর পরক্ষণেই আবার তা মিলিয়ে গেল কাঠিন্যতার আড়ালে। অতঃপর আগের মতোই শক্ত গলায় এরিশ বলে উঠল, এরিশ কাউকে কৈফিয়ত দেয় না। তোমার বন্ধুকে তুমি তখনই দেখতে পাবে যখন চুপচাপ আমার কথায় রাজি হবে। কি কথা? এরিশ ওর চোয়ালটা ছেড়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, তোমাকে আমি প্রস্টিটিউট বানাবো। আমার মাফিয়া ক্লাবের সবচেয়ে বড় এক্সপেন্সিভ স্লাট হবে তুমি। ইউ নো হোয়াট আই মিন? এরিশের কথা শুনে
মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। সমগ্র দুনিয়াটা যেন মাত্রই ওলট পালট হয়ে গেল চোখের সামনে। সরল সহজ অবুঝ হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গড়িয়ে পড়ল এক পলকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।